ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে সাউন্ডের সেকেন্ড পার্টের ভিডিও। অবশ্যই এটা শুরু করার আগে তোমাদের বলবো, যদি ফার্স্ট পার্টের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও। আর তারই সাথে রিলেটেড যে দুটো আছে, এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন, আর তার সাথে ওয়েভস, এটাও আমি রেকমেন্ড করব, কারণ এই তিনটে টপিক খুব রিলেটেড। ঠিক আছে, এই তিনটে টপিক একসাথেই আসে। তো যাই হোক, আজকে মূলত আমরা ইন্টেন্সিটি, সাউন্ডের ইন্টেন্সিটি, পিচ, কোয়ালিটি এসব কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করব। তারপর বিভিন্ন এফেক্ট, যেমন তোমার ডপলার্স এফেক্ট, এইসব জিনিস নিয়ে আলোচনা করব। আর তাছাড়াও কিছু ঘটনা যেরকম ডিফ্র্যাকশন অফ সাউন্ড, রেজোনেন্স, এইসব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টেই আছে ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড, অর্থাৎ সাউন্ডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। শুরু করা যাক। ফার্স্টেই দেখো আছে ইন্টেন্সিটি. Intensity of sound at any point in space is defined as amount of energy passing normally per unit area held around that point per unit time. ঠিক আছে, অর্থাৎ একক সময়ে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের, ধরে নাও একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানে লম্বভাবে কতটা পরিমাণ এনার্জি যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ইন্টেন্সিটি। ঠিক আছে, অর্থাৎ একটা স্পেসে যখন সাউন্ড আছে, সাউন্ড হয়তো যাচ্ছে, তখন ধরে নাও একটা পয়েন্ট, তার চারপাশে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানে একক সময়ে যে পরিমাণ এনার্জি লম্বভাবে যাচ্ছে সেটাকেই বলা হয় ইন্টেন্সিটি। এসআই ইউনিট অফ ইন্টেন্সিটি ইজ ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি বলা হয়েছে, ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যাট আ পয়েন্ট ইজ, মানে কিসের উপর নির্ভর করে ইন্টেন্সিটি, বা ইন্টেন্সিটির উপর কি নির্ভর করে, ঠিক আছে, সেটা বলা হয়েছে। দেখো এখানে 1 নম্বর বলা হয়েছে inversely proportional to the square of the distance of point from the source. অর্থাৎ ধরে নাও, দেখো এটা তো স্বাভাবিক যে হয়তো ধরে নাও কোনো একটা বক্স বাজছে, হয়তো গানের বক্স, ডিজে বাজছে, তো আমরা কাছে থাকলে মনে হবে বেশি সাউন্ড আসছে, জোরে বাজছে। আবার যদি দূরে চলে যাই তাহলে মনে হবে কম বাজছে। তার মানে ইন্টেন্সিটি কাছে বেশি, দূরে কম। তো সেটাই অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় যদি বলা হয় তাহলে সোর্সের থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে ইন্টেন্সিটি। মানে যত দূরে যাবে তত কমবে ইন্টেন্সিটি। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম দ্য সোর্স। ঠিক আছে, সেকেন্ডটা দেখো কি বলা হয়েছে। সেকেন্ডটা বলা হয়েছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন, স্কোয়ার অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই দুটোর উপর ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক। ঠিক আছে, কিসের কিসের উপর, না অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনের উপর সমানুপাতিক, সঙ্গে সমানুপাতিক। স্কোয়ার, অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। আর ফ্রিকোয়েন্সিরও স্কোয়ারের সাথে সমানুপাতিক। অর্থাৎ মানে কিরকম, যদি ধরে নাও ডিজে যে বক্স, সেটা সাউন্ড বাড়িয়ে দিয়েছো, অ্যাম্পলিটিউড বাড়িয়ে দিয়েছো, তাহলে ইন্টেন্সিটি বেশি হবে। কমিয়ে দিলে ইন্টেন্সিটি কম হবে। আবার অন্যভাবে বলতে গেলে ফ্রিকোয়েন্সির দিক থেকে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে ইন্টেন্সিটি বেশি হবে, ফ্রিকোয়েন্সি কমিয়ে দিলে ইন্টেন্সিটি কম হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমি বলি বাড়িয়ে দিলে বেশি হবে, কমিয়ে দিলে কম হবে, তাহলে যেন মনে হবে যে লিনিয়ারলি ভ্যারি করছে, কিন্তু তা কিন্তু নয়, স্কোয়ারের সাথে ভ্যারি করে। ঠিক আছে, বর্গের সমানুপাতিক, এইটা বর্গের সমানুপাতিক, আর সোর্সের থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ তোমাদের ডেফিনেশন তো লাগে না, কিন্তু বিষয়টা জাস্ট আইডিয়ার জন্য থাকার জন্য আমি ডেফিনেশন গুলো দিয়েছি। এরপর দেখো আছে পিচ। বলা হচ্ছে পিচ ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড which distinguishes a sharp sound from a grave sound. ঠিক আছে, মানে কি, ধরে নাও একজন গায়ক হয়তো গান গান গাইছে, হয়তো ভারী গলায় কেউ গান গাইছে, আর একজন সরু গলা, ধরে নাও শ্রেয়া ঘোষালের মতো গলা, সরু গলা গান গাইছে। তো তুমি কিভাবে আলাদা করছো একটা সরু গলা আর একটা হচ্ছে ভারী গলা? তো এই যে জিনিসটা, সেটাই হচ্ছে পিচ। ঠিক আছে, যে ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে তুমি একটা শার্প সাউন্ড আর একটা ভারী সাউন্ড, এই দুটোর মধ্যে তফাৎ করতে পারছো, একটা ছেলের গলা আর একটা মেয়ের গলার মধ্যে তফাৎ করতে পারছো, সেটাই হচ্ছে পিচ। ঠিক আছে, এবার বলা হচ্ছে কি, দেখো পিচ ডিপেন্ডস আপন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্কের সঙ্গে কিন্তু পিচ রিলেটেড। মানে দেখবে আমরা জানি যে মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি বেশি হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেশি মানে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি মানে পিচও বেশি, তাই জন্য মানে কি বলবো, একটু সরু হয় তাদের গলা। আর উল্টোটাও সত্যি। দেখো ফার্স্টে কি বলা হয়েছে, হায়ার দ্য ফ্রিকোয়েন্সি হায়ার উইল বি দ্য পিচ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বেশি পিচও তত বেশি হয়। ঠিক আছে, এবং উল্টোটাও সত্যি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কম হলে পিচও কম হবে। পিচ কম মানে ভারী গলা, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি কম, এটা মাথায় রাখতে হবে। ভারী গলা মানে পিচ কম, ফ্রিকোয়েন্সি কম। সরু গলা মানে পিচ বেশি, ফ্রিকোয়েন্সি বেশি। এরপর দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে কোয়ালিটি। ঠিক আছে, এটা এমন কিছু ইম্পর্টেন্ট না, তাও এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে কোয়ালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড which enables us
to distinguish between sounds produced by two sources having the same intensity and pitch. অর্থাৎ ধরে নাও দুটো বক্স আছে আলাদা আলাদা, ঠিক আছে, দুটো বক্সেই তুমি শ্রেয়া ঘোষালের একই গান চালিয়েছো, ঠিক আছে, একই সাথে একই গান চালিয়েছো, তাও তো তুমি বুঝতে পারবে যে দুটো আলাদা আলাদা বক্স থেকে শুনতে পাচ্ছি। তো যে কোয়ালিটির জন্য, যে মানে যে জিনিসের জন্য তুমি বুঝতে পারছো, সেটাই হচ্ছে সাউন্ডের কোয়ালিটি, ঠিক আছে। মানে একই ফ্রিকোয়েন্সি এবং একই পিচের সাউন্ড যদি দুটো আলাদা আলাদা সোর্স থেকে তৈরি হয়, তাহলে যা বুঝিয়ে দেয় যে দুটো আলাদা আলাদা সোর্স থেকে আসছে, সেটাই হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি অফ সাউন্ড। তো দেখো এরপর কি বলা হচ্ছে, দ্য কোয়ালিটি ডিপেন্ডস আপন দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিলেটিভ ইন্টেন্সিটিস অফ ওভারটোনস, ঠিক আছে, যে ওভারটোন গুলো আছে সেগুলো যে রিলেটিভ ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের উপর এই কোয়ালিটিটা নির্ভর করে, ঠিক আছে। চলো পরের স্লাইডে যাওয়া যাক। দেখো ইকো অর্থাৎ প্রতিধ্বনি, মানে পাহাড়ের দিকে বা বড় বড় টাওয়ারে যদি আমরা জোরে কিছু বলি, তাহলে আমরা তার ইকো শুনতে পাই, প্রতিধ্বনি শুনতে পাই। তাই জন্য অনেকে পাহাড়ে দেখবে গিয়ে জোরে জোরে চেঁচায়, তাহলে কি সেটার প্রতিধ্বনি শোনার জন্য। তো দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে the sound waves received after being reflected from a high tower or mountain is called echo। অর্থাৎ যা বললাম, কোন একটা টাওয়ার বা মাউন্টেনে দাঁড়িয়ে আছো, তুমি কিছু বললে, সেটা গেল মাউন্টেনে ধাক্কা খেলো, দিয়ে আবার রিফ্লেক্ট হয়ে তোমার কাছে আসলো, তুমি শুনতে পেলে। তো এটাকেই বলা হয় ইকো, যে প্রতিধ্বনিটা তুমি শুনতে পাচ্ছ, ঠিক আছে। এবার বলা হচ্ছে কখন তুমি প্রতিধ্বনি শুনতে পাবে আর কখন পাবে না। দেখো আমরা যদি ঘরের মধ্যে কথা বলি, তাহলে তো আমরা প্রতিধ্বনি শুনতে পাই না, কিন্তু একটা বড় হল ঘরে কথা বললে আমরা প্রতিধ্বনি শুনতে পাই। আবার দেখবে যখন আমরা পাহাড় টাহাড়ের ক্ষেত্রে তো শুনতে পাই। তো শর্তটা কি প্রতিধ্বনি শোনার? বলা হচ্ছে টু হিয়ার ইকো, অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য অবজারভার অ্যান্ড দ্য রিফ্লেক্টর শুড বি 17 মিটার, 17 মিটার। যদি আরো প্রিসাইসলি বলি তাহলে 16.6 মিটার, ঠিক আছে। অর্থাৎ যে কথা বলছে তার থেকে, যেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, সেই রিফ্লেক্টরের ডিস্টেন্সটা যেন 17 মিটার বা তার বেশি হয়। হ্যাঁ, যদি তার থেকে কম হয় তাহলে আমরা দুটো শব্দ আলাদা করতে পারবো না। অর্থাৎ যা বলছি আর যা রিফ্লেক্ট হয়ে আসছে, প্রতিধ্বনি যেটা আসছে শুনছি, দুটো আমাদের একই লাগবে। অর্থাৎ ঘরে ওই জন্য কোনো প্রতিধ্বনি আমরা শুনতে পাই না, কারণ রিফ্লেক্টর সঙ্গে সঙ্গে কানে চলে আসে, প্রায় আমরা আলাদা করতে পারি না, এত তাড়াতাড়ি কানে আসে। কিন্তু যখন রিফ্লেক্টর দূরে, অর্থাৎ পাহাড় বা ধরে নাও হল ঘর অনেক দূরে, বড় হল ঘর, তখন কি যায়, রিফ্লেক্ট হয়, আবার ফেরত আসে, তো কিছুটা গ্যাপ থাকে। তাই জন্য আমরা আমাদের সাউন্ড আর রিফ্লেক্টেড যে সাউন্ডটা, সেটা আলাদাভাবে শুনতে পাই, ঠিক আছে। এখানে দেখো কি বলা হয়েছে, পারসিস্টেন্স অফ ইয়ার, অর্থাৎ আমাদের কানের কতটা, মানে কি বলবো, সেন্সিটিভ আমাদের কান না, ইজ 1/10 সেকেন্ড, ঠিক আছে। মানে কি না, 1 সেকেন্ডকে যদি 10 ভাগে ভাগ করো, তার 1 ভাগের ব্যবধানে যদি শব্দ থাকে, তবেই আমরা শুনতে পাবো। মানে একটা শব্দ হলো, আরেকটা শব্দ হলো, এই দুটোর ব্যবধান, এই দুটোর টাইমের ব্যবধান যদি 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের কম হয়, তাহলে আমরা শব্দ দুটো আলাদাভাবে শুনতে পাবো না, আমাদের মনে হবে একটাই শব্দ হলো, ঠিক আছে। তো অর্থাৎ আমরা মানে দুটো শব্দকে আলাদা হওয়ার বোঝার জন্য, আলাদা করে বোঝার জন্য মিনিমাম দুটো শব্দের মধ্যে যেন 10 মিলি সেকেন্ড গ্যাপ থাকে, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তবেই আমরা দুটো শব্দ আলাদাভাবে শুনতে পাবো, নচেত আমাদের একই লাগবে দুটো শব্দ, ঠিক আছে। এরপর দেখো, ডিউ টু রিফ্র্যাকশন সাউন্ড ইজ হেয়ার্ড অ্যাট লঙ্গার ডিস্টেন্স ইন নাইটস দ্যান ইন ডে। মানে দেখবে যাদের স্টেশনের থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার দূরে বাড়ি, তারা দেখবে সকালে কিন্তু ট্রেনের আওয়াজ অত শুনতে পাও না, কিন্তু রাতের বেলা দেখবে শুধু যে ট্রেনের আওয়াজ শুনতে পাও তাই না, ইভেন স্টেশনের অ্যানাউন্সমেন্টও অনেক সময় শোনা যায়, তাই তো। তো সেটা কেন হয় না, রিফ্র্যাকশনের জন্য, ঠিক আছে, সাউন্ডের রিফ্র্যাকশনের জন্য, বাংলায় মোস্ট প্রবাবলি প্রতিসরণ বলে, ঠিক আছে। যাই হোক, পরের স্লাইডে যাই। এরপর দেখো কিছু ঘটনার কথা বলা হচ্ছে। ফার্স্টে বলা হচ্ছে রেজোনেন্স। হ্যাঁ, এখানে তোমাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে, সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড রেজোনেন্স। হ্যাঁ, রেজোনেন্স আরেক ধরনেরও হয়, সেটা হচ্ছে ভেলোসিটি রেজোনেন্সও হয়, কিন্তু প্রয়োজন নেই অতটা তোমাদের এই প্রিপারেশনের জন্য, ঠিক আছে। দেখো এবার কি বলা হয়েছে, if the frequency of imposed periodic force is equal to the natural frequency of a body, the body oscillates with a very large amplitude, the phenomenon is called resonance। ঠিক আছে, বিষয়টা দেখো, বিষয়টা শুধু সংজ্ঞা না, আমি বুঝিয়ে বলছি বিষয়টা কি।
ধরে নাও একটা বডি অসিলেট করছে, ঠিক আছে, অর্থাৎ অসিলেশন হচ্ছে কোনো একটা বডি, সেই সময় তুমি একটা পিরিয়ডিক ফোর্স দিলে, পর্যাবৃত্ত বল, ঠিক আছে। বলছে যদি অসিলেশনটার সাথেই পর্যাবৃত্ত বলের ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়, তাহলে এই বডিটা খুব লার্জ অ্যামপ্লিটিউড নিয়ে অসিলেট করতে শুরু করবে, ঠিক আছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে। এইখান থেকে কোশ্চেন কিভাবে আসে না, আহ, কোন ঘটনার জন্য ব্রিজের উপর সৈন্যবাহিনীকে মার্চ করতে বারণ করা হয়। মার্চ করলে কি হয়, সবাই একসাথে পা ওঠায়, একসাথে পা ফেলে, তাই তো, যার জন্য একটা ভাইব্রেশন তৈরি হয়, ঠিক আছে। এবার সেক্ষেত্রে যদি এই অ্যামপ্লিটিউড ভাইব্রেশন, অ্যামপ্লিটিউড রেজোনেন্স ঘটে, তাহলে কি হবে, ব্রিজ খুবই জোরে দুলতে লাগবে, ঠিক আছে, খুব লার্জ অ্যামপ্লিটিউড নিয়ে ব্রিজটা দুলতে লাগবে। সেটা যেন না হয়, সেটা হলে কি হবে, ব্রিজ ভেঙে যাবে, ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে। সেটা যেন না হয়, সেই জন্যই বলা হয় যে ব্রিজের উপর সৈন্যবাহিনীরা যেন মার্চ না করে, ঠিক আছে। তো এইটাকেই বলা হয় রেজোনেন্স। মূলত এটা অ্যামপ্লিটিউড রেজোনেন্সের কথা আমরা বললাম, যে পর্যাবৃত্ত বল যদি প্রয়োগ করা হয় কোনো এমন বডিতে যেটা অলরেডি অসিলেট করছে, তাহলে যদি সেই বডির ফ্রিকোয়েন্সি আর এই পর্যাবৃত্ত বলের ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়, তাহলে সেই বডির অ্যামপ্লিটিউড, মানে ওই বডিটা খুব বড় অ্যামপ্লিটিউড নিয়ে নড়তে অর্থাৎ অসিলেট করতে শুরু করে। এই ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স, ঠিক আছে। তো এটাই ছিল। এরপর দেখো, বলা হচ্ছে ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড। কি বলা হয়েছে দেখো, the modification or redistribution of energy at a point due to superimposition of two or more sound waves of same frequency is called interference of sound, ঠিক আছে। কি বলা হচ্ছে না, দুটো ধরে নাও সেম ফ্রিকোয়েন্সি সাউন্ড আসছে, ঠিক আছে, দুটো সেম ফ্রিকোয়েন্সি সাউন্ড আসছে, দিয়ে তারা সুপার ইম্পোজড হচ্ছে, একে অপরের উপর পড়ছে। তার ফলে কি হয়, কোনো কোনো অংশে বেশি হয়ে যায় সাউন্ডের ইন্টেন্সিটি, কোনো কোনো অংশে সাউন্ডের ইন্টেন্সিটি কম হয়ে যায়। দেখো এই ছবিটার মাধ্যমে বলি, যে এখানে একটা হয়তো বক্স আছে আর একটা এখানে আছে, স্পিকার আছে দুখানা, এখান থেকে সাউন্ড আসছে, ঠিক আছে, দুটো থেকেই সাউন্ড আসছে। এবার দেখা যাবে যে তুমি এখানে থাকলে হয়তো জোরে শুনতে পাচ্ছ, এইখানে যখন আসছে দেখবে আস্তে শুনতে পাচ্ছ, হঠাৎ করে সাউন্ড কমে যাচ্ছে, আবার এখানটায় সাউন্ড বেড়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, ইফ টু ওয়েভস মিট অ্যাট আ পয়েন্ট ইন সেম ফেজ, অর্থাৎ দেখো এইখান থেকে যে সাউন্ড আসছে সেটারও একটা ফেজ আছে, এখান থেকেও আসছে তারও একটা ফেজ আছে। এবার বলা হচ্ছে যে এখান থেকে আসা সাউন্ড ওয়েভ আর এখান থেকে আসা সাউন্ড ওয়েভ যদি একই ফেজে মিট করে, ঠিক আছে, তাহলে ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম, তাহলে এই সাউন্ডের ইন্টেন্সিটিটা খুব বেড়ে যায়, ম্যাক্সিমাম হয়, সর্বোচ্চ হয়, ঠিক আছে, যার জন্য জোরে শুনতে পাই আমরা, ঠিক আছে। সাচ ইন্টারফিয়ারেন্স ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে। এই ইন্টারফিয়ারেন্সটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, যেটা এখানে, যেটা এখানে হচ্ছে আর আরেকটা হচ্ছে এইখানে, ঠিক আছে। আর যদি তারা বিপরীত ফেজে মিট করে, মানে এই বক্স থেকে একটা সাউন্ড আসছে, এই বক্স থেকে আরেকটা সাউন্ড আসছে, তাদের হয়তো ফেজ আলাদা, ঠিক আছে, বিপরীত ফেজ মানে উল্টো ফেজে মিট করছে, তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, ঠিক আছে, যার জন্য সাউন্ড শোনা যায় না, সাউন্ডের ইন্টেন্সিটি মিনিমাম হয়, কমে যায় সাউন্ডের ইন্টেন্সিটি, যার ফলে সাউন্ড আস্তে শোনা যায়, ঠিক আছে। তো এই ঘটনাটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, and if they meet at that point in opposite phase, the intensity of sound at that point is minimum. Such interference is called destructive interference, ঠিক আছে। তাহলে ইন্টারফারেন্স কাকে বলে হলো, ইন্টারফারেন্স দু ধরনের হয়, কেন কোন ইন্টারফারেন্স হয় সেটা বলা হলো, ঠিক আছে। চলো পরের স্লাইডে যাই। দেখো বলা হচ্ছে কি, এখানে আছে স্টেশনারি ওয়েভ আর তারপরে আছে ডিফ্র্যাকশন অফ সাউন্ড, ঠিক আছে। ফার্স্টে স্টেশনারি ওয়েভসটা বলি কি, দেখো কি বলা হয়েছে, when two progressive waves of same type, ঠিক আছে, দুটো একই ধরনের প্রোগ্রেসিভ ওয়েভ, চল তরঙ্গ, যাদের মানে সেম টাইপ মানে কি, হয় দুজনেই ট্রান্সভার্স হবে নইলে দুজনেই লঞ্জিটিউডিনাল হবে, ঠিক আছে। এই কাকে বলে ট্রান্সভার্স ওয়েভ, কাকে বলে লঞ্জিটিউডিনাল ওয়েভ, এগুলো কিন্তু আমরা ওয়েভে আলোচনা করেছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। হ্যাভিং দ্য সেম অ্যামপ্লিটিউড অ্যান্ড সেম টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ট্রাভেলিং উইথ দ্য সেম স্পিড, straight in opposite direction, ঠিক আছে, superimpose, a new set of waves are formed which are called stationary wave। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যদি দুটো
একই ধরনের তরঙ্গ, যাদের ফ্রিকোয়েন্সি সেম, টাইম পিরিয়ড সেম, ওয়েভলেন্থ সেম, সবকিছু সেম, ঠিক আছে, কিন্তু একটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, মানে আর কি এই দিকে ধরে নাও, ঠিক আছে, আরেকটা আসছে ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক আছে, দিয়ে তারা সুপার ইম্পোজ করলো, একটা এদিক থেকে এদিকে আসছে আর একটা এদিক থেকে এদিকে আসছে, দিয়ে তারা সুপার ইম্পোজ করলো, তখন যে নতুন ধরনের তরঙ্গ তৈরি হয় তাকে বলা হয় স্টেশনারি ওয়েভ, অর্থাৎ স্থানু তরঙ্গ, ঠিক আছে। তোমাদের এইটুকুই প্রয়োজন, কিন্তু এটা আরো আছে, এই যে কোনটাকে নোড বলে কোনটাকে অ্যান্টি নোড বলে এসব আছে, কিন্তু তোমাদের প্রিপারেশনে প্রয়োজন নেই, তাই জন্য শুধু স্টেশনারি ওয়েভ কাকে বলে, কখন তৈরি হয় সেটুকুই বললাম, ঠিক আছে। তোমাদের যদি কারোর মনে হয় যে কোনো টপিক আরো কিছু ডিটেলসে দরকার আছে, বা কিছু কোনো একটা পোর্শন হয়তো তোমাদের আরো ডিটেলসে প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেই পোর্শনটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো ছোট, ঠিক আছে। এরপর দেখো কি বলা হচ্ছে, ডিফ্র্যাকশন অফ সাউন্ড, ঠিক আছে। ডিফ্র্যাকশন অফ সাউন্ড কাকে বলে বা কি জিনিসটা, ওয়েভলেন্থ অফ সাউন্ড ইজ অফ অর্ডার অফ 1 মিটার, ঠিক আছে, অর্থাৎ সাউন্ডের যে ওয়েভলেন্থ হয়, সাউন্ড ওয়েভের যে ওয়েভলেন্থ হয়, তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেটা প্রায় 1 মিটারের কাছাকাছি হয়, ঠিক আছে। আলোর আমরা জানি খুব ছোট হয়, ঠিক আছে, কিন্তু সাউন্ডের ক্ষেত্রে সেটা 1 মিটারের কাছাকাছি হয়, ঠিক আছে। তো কি বলা হচ্ছে দেখো, if an obstacle of that range appears in the path of sound, sound deviates at the edge of obstacle and propagates forward. This phenomena is called diffraction of sound, ঠিক আছে। অর্থাৎ ধরে নাও সাউন্ড একদিকে যাচ্ছিল, সেখানে একটা এরকম একটা ধরে নাও অবজেক্ট আছে, সেটাতে কিছুটা অবস্ট্রাক্ট হলো, ঠিক আছে, সাউন্ড, তাহলে কি হবে না, এখান থেকে সাউন্ডটা ডেভিয়েট করবে, ঠিক আছে, ছড়িয়ে পড়বে, এইদিকে কিছুটা হয়তো এইদিকে কিছুটা হয়তো, এই ঘটনাটাকে বলা হয় ডিফ্র্যাকশন অফ সাউন্ড। মানে সাউন্ড এইভাবে আসছিল, হ্যাঁ, এটা এই যে অবস্টাকেলে বাধা পেলো, তার মাঝে কিছুটা জায়গা আছে যাওয়ার, এখান থেকে যাওয়ার সময় কিছুটা এই দিকে চলে এলো, কিছুটা এই দিকে চলে এলো, আর মাঝে তো ছিলই, মাঝে তো যাচ্ছেই, হ্যাঁ। তো এই যে ডেভিয়েট করলো, এই ঘটনাটাকে বলা হয় ডিফ্র্যাকশন অফ সাউন্ড, ঠিক আছে। যাই হোক, পরের স্লাইডে যাওয়া যাক। এরপর হচ্ছে ডপলার্স এফেক্ট, ঠিক আছে। ডপলার্স এফেক্ট কি, দেখো খুব সহজে বলে দিচ্ছি। দেখবে স্টেশনে যখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন ট্রেন যখন আসে, ধরে নাও থ্রু ট্রেন বেরোচ্ছে, তখন যখন দূরে থাকে সাউন্ডটা আসতে লাগে, মানে হর্নের সাউন্ড, যত কাছে আসে সাউন্ডটা বাড়তে থাকে, আবার দূরে চলে যায় যখন, তখন আবার কমতে থাকে, তাই তো, মানে অনেকটা এরকম, দেখো আমি শোনাচ্ছি, এই যে ফার্স্টে বাড়লো তারপর কমে গেল, মানে ফার্স্টে বাড়লো পিকে গেল তারপর কমে গেল, তাই তো, এই ঘটনাটাকে বলা হয় ডপলার্স এফেক্ট, ঠিক আছে। দেখো কি ব্যাপারটা, না, ইফ দেয়ার ইজ আ রিলেটিভ মোশন বিটুইন সোর্স অ্যান্ড সাউন্ড, সোর্স অফ সাউন্ড অ্যান্ড অবজারভার, অর্থাৎ যে শুনছে আর যেখান থেকে সাউন্ড তৈরি হচ্ছে, তার মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, তার মধ্যে যদি গতি থাকে, ঠিক আছে, মানে আমি দাঁড়িয়ে আছি সেটা চলছে, এরকম ধরতে পারো, ঠিক আছে, the apparent frequency of sound heard by the observer is different from the actual frequency of sound emitted by the source. This phenomena is called Doppler's effect. মানে কি, দেখো আমি দাঁড়িয়ে আছি, ট্রেনটা দূরে চলে যাচ্ছে, যত দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন তার ফ্রিকোয়েন্সি কম, কম আসতে শুনতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি কম, তাই তো, কিন্তু অ্যাকচুয়ালি তো তার ফ্রিকোয়েন্সি কম না, আমি যদি ট্রেনটার কাছে যাই তাহলে আবার জোরেই শুনতে পাবো, তাই তো, ফ্রিকোয়েন্সি আবার সেমই লাগবে। তো এই যে যে আমার আর ট্রেনটার মধ্যে রিলেটিভ মোশন আছে বলে আমার মনে হচ্ছে যে তার ফ্রিকোয়েন্সিটা আলাদা অরিজিনালের থেকে, তাই তো, যেটা মনে হচ্ছে সেটা অ্যাকচুয়াল তার ফ্রিকোয়েন্সি নয়, এই ঘটনাটাকে বলা হয় ডপলার্স এফেক্ট। কিন্তু আমি যদি ট্রেনে চেপে থাকতাম, তাহলে ট্রেনে চেপে আছি মানে ট্রেনটার সাথে আমার কোনো রিলেটিভ মোশন নেই, রিলেটিভ মোশন নেই, তাহলে আমি সাউন্ড দেখবে একই রকম শুনবো, অ্যাকচুয়াল হর্নের যেটা সাউন্ড আমরা সেটাই শুনবো, তো সেক্ষেত্রে ডপলার্স এফেক্ট কাজ করবে না। কিন্তু যখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু ট্রেন আমাকে ক্রস করছে, তখন কিন্তু যা অ্যাকচুয়াল সাউন্ড তার থেকে আমি আসতে শুনছি, তো এইটাই হচ্ছে ডপলার্স এফেক্ট, ঠিক আছে। When the distance between the source and observer decreases, the apparent frequency increases and vice versa, মানে যত কাছে থাকবে তত apparent frequency যেটা ছোট, তত বেশি লাগবে, ঠিক আছে। এরপর দেখো ম্যাচ নাম্বার, ঠিক আছে। এই জিনিসটা খুব ইজি, হ্যাঁ, কিন্তু ফালতু ফালতু মানে আর কি অনুপাত বানিয়ে বিষয়টাকে একটু করেছে, ঘুরিয়েছে। কি বলা হচ্ছে দেখো, ইট ইজ ডিফাইন্ড, মানে ম্যাচ নাম্বার কাকে বলে না,
It is defined as the ratio of speed of source of sound টু দ্য স্পিড অফ সাউন্ড, অর্থাৎ কোন একটা সোর্স যেটা থেকে সাউন্ড বেরোচ্ছে সেটার গতিবেগ ডিভাইডেড বাই সাউন্ডের গতিবেগ ওই মিডিয়ামে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে it is defined as the ratio of speed of source of sound to the speed of sound in the same medium under the same condition of temperature and pressure, ঠিক আছে? দেখো এখানে কি বলা হচ্ছে, if match number is greater than 1, মানে এই যে রেশিও এটা যদি greater than 1 হয় তাহলে বুঝতে হবে যে যে সোর্সটা ছিল সেটা কিন্তু সাউন্ডের থেকে বেশি গতিবেগে চলছে, ঠিক আছে? গ্রেটার দ্যান 1 হলে বেশি গতিবেগে চলছে, তাহলে সেটাকে বলা হবে সেটাকে আমরা বলবো সুপারসনিক। আবার যদি ম্যাচ নাম্বার গ্রেটার দ্যান 5 হয়, মানে সাউন্ডের বেগের থেকে 5 গুণেরও বেশি বেগে যাচ্ছে কোন একটা সোর্স হয়তো সাউন্ডের, তখন তাকে বলা হয় হাইপারসনিক। আবার ইফ দ্য ম্যাচ নাম্বার ইজ লেস দ্যান 1, মানে সাউন্ডের গতিবেগের থেকে কম স্পিডে যাচ্ছে কোন একটা সাউন্ডের সোর্স, তাহলে আমরা তাকে বলবো দ্য বডি ইজ সেড টু বি মুভিং উইথ সাবসোনিক স্পিড, ঠিক আছে? তো এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। লাস্ট যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে শক ওয়েভস কাকে বলে আর বো ওয়েভস কাকে বলে। দেখো ফার্স্টে বলে দিই বিষয়টা। দেখো এইটা হচ্ছে একটা সুপারসনিক জেট, ঠিক আছে? অর্থাৎ এর গতিবেগ সাউন্ডের গতিবেগের থেকে বেশি। এত স্পিডে যখন যাই তখন দেখবে এখানে এই যে কনিক্যাল একটা শেপ তৈরি হচ্ছে, তাই তো? তো এটাকে বলা হয় শক ওয়েভ, ঠিক আছে? কনিক্যাল মানে শঙ্কু আকৃতি, ঠিক আছে? দেখো শক ওয়েভ তৈরি হচ্ছে। দেখো কি বলা আছে, a body moving with supersonic speed in air leaves behind a conical region of disturbance which spreads continuously. Such a disturbance is called shock waves. এই যে এটাই যে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে গোটাটাই, তো এটাই হচ্ছে shock waves, ঠিক আছে? This wave carries huge energy. এই ওয়েভের মধ্যে প্রচন্ড পরিমাণ এনার্জি থাকে, ঠিক আছে? And may even make cracks in window panes or even damage a building. অর্থাৎ এই শক ওয়েভ কিন্তু তোমার যে কোনো বিল্ডিং কে বা দেখবে বাড়ির কাঁচকে অনেক সময় কাঁচ ভাইব্রেট করে খুব জোরে আওয়াজ করলে, তাই তো? তো এটা আলাদা কেস। এটা মানে ধরে নাও কোনো একটা বাড়ি আছে তাতে কাঁচের জানলা আছে, তার পাশ দিয়ে ধরো সুপারসনিক জেট উড়ে গেল, ঠিক আছে? তাহলে এই শক ওয়েভের জন্য সেই বাড়ির কাঁচ কিন্তু ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে এবং সেই বাড়িরও ক্ষতি হতে পারে, কারণ এই শক ওয়েভের মধ্যে অনেক এনার্জি থাকে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে কি, দেখো বো ওয়েভস। বিষয়টা সেমই, কিন্তু এটা কি ছিল, এটা ছিল এরোপ্লেন। এবার ধরে নাও একটা নৌকা, ঠিক আছে? একটা নৌকা যদি জলের মধ্যে, একটা বোট যদি সুপারসনিক স্পিডে চলে অর্থাৎ সাউন্ডের থেকে বেশি স্পিডে চলে, তাহলে জলে যে ওয়েভটা তৈরি হয় সেটা খানিকটা ধনুক আকৃতি, ঠিক আছে? ধনুকের মতো হয়, সেটাকে বলা হয় বো ওয়েভস, ঠিক আছে? দেখো কি বলা আছে, when a motorboat in a sea travels faster than sound, then waves just like shock waves are produced on the surface of water. These waves are called bow waves, ঠিক আছে? এগুলোকেই bow waves বলা হয়ে থাকে। সাউন্ডের এতটাই ছিল, হ্যাঁ, সাউন্ডের যেটা ফার্স্ট ভিডিও যেটা এসেছিল সেটা, আর এই ভিডিওটা যদি তুমি ভালোভাবে দেখে নাও তাহলে তোমার প্রিপারেশন কিন্তু সাউন্ডের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আর এই ভিডিওর যে যে স্লাইড থেকে আমি পড়ালাম সেটা তোমাদের জ্ঞানপীঠের যেটা জেনারেল সায়েন্স টেলিগ্রাম চ্যানেল, সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যেও। আর জ্ঞানপীঠ ক্লাসেসের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তাতেও জয়েন হয়ে থেকো, ঠিক আছে? তাহলে তোমরা আপডেট পাবে। আর অনেক সময় যেগুলো মক টেস্ট হয়, ফ্রি মক টেস্ট, সেগুলোতেও তোমরা পার্টিসিপেট করতে পারো চাইলে, ঠিক আছে? অনেক ধন্যবাদ গোটা ভিডিওটা দেখার জন্য। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।